গ্রুপে। আচ্ছা, দিয়েছি। এরপরে আবার রিকোয়ারমেন্ট টু তে যেটা বলা হয়েছে সেটি বলা হয়েছে এরকম: দ্য এক্সপেক্টেড রেট অফ ইচ সিকিউরিটিজ, প্রত্যেকটা সিকিউরিটিজ এর এক্সপেক্টেড রেট মানে রিটার্ন বাই করতে বলছে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন মানে এক একটা শেয়ার কিনলে সেখান থেকে আয়ের হারটা বের করতে বলছে। এখন আরেকটা বিষয় মনে রাখবো, আমরা যে শেয়ার ক্রয় করি ওই শেয়ারের থেকে যে পরিমাণ আয় করা সম্ভব সেটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার বলবো। এখন ফিনান্সের এই অঙ্ক পারতে হলে আমাদের এই সংক্ষিপ্ত ভাষণগুলো জানা জরুরি। তোমরা একটা কাজ করো, এই শীটের শেষে মানে এই চ্যাপ্টারের শেষের দিকে, দ্যাটস মিন শেষ অঙ্কন পিছনে শেষের অঙ্কটা সম্ভবত 49 নম্বর। 49-এর পরে আমাদের 49 নম্বর অঙ্কের পরে কতগুলো লেখা আছে সেইখানে একটু যাও তোমরা। আমি এইটা একটু পরে বোঝাচ্ছি। এখানে 12টা ইলাবেরেশন দেওয়া আছে, এটা আমাদেরকে জানতে হবে। এটা না জানলে আমরা কিন্তু পারবো না। মানে সংক্ষিপ্ত রূপগুলো যদি ধরতে না পারি আমাদের কাছে কঠিন মনে হবে এই চ্যাপ্টার। চলো তাহলে আমরা সংক্ষিপ্ত ভাষণগুলো ধরার চেষ্টা করি। হ্যাঁ, সংক্ষিপ্ত ভাষণগুলো ধরার চেষ্টা করি। দেখো কি বলছে। প্রথম যেটা বলা হয়েছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার, এটাকে সংক্ষেপে ইআর বলে। 2 নাম্বার বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন পোর্টফোলিও। দেখো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন শুধু অফ পোর্টফোলিও চলে আসছে। পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার বা গড় মুনাফার হার, এটাকে আমরা সংক্ষেপে বলি ইআরপি। ইআরপি এটাকে সংক্ষেপে বলি। তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতিকে এসডি, সংক্ষেপে এসডি অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো আদর্শ বিচ্যুতি। তারপরে 4 নাম্বার বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করতে বলছে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথে পোর্টফোলিও শব্দটা যুক্ত। পোর্টফোলিও থেকে প্রথম ওয়ার্ডটা নিয়ে নিব, বর্ণটা। প্রথম বর্ণটা হলো পি, তাহলে সিগমা পি। তাহলে পোর্টফোলিও আদর্শ বীজ থেকে আমরা সিগমা পি বলবো। পরবর্তীতে ভ্যারিয়েন্স আছে অর্থাৎ পরিমিত ব্যবধান, সেটাকে আমরা লিখি সিগমা স্কোয়ার। তারপরে কোরিলেশন, পারস্পরিক সুসম্পর্ক সহসম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর কিন্তু দুই রকম, একটা হলো ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। এই যে সহসম্পর্ক যেটা বোঝায় পারস্পরিক, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আরেকটা আছে আর, সেটা হলো ক্যাপিটাল লেটারে বড় অক্ষরের আর, সেটাকে রিটার্ন দ্বারা প্রকাশ করে, রিটার্নকে আর বলা হয়। তারপরে রিস্ক প্রিমিয়াম, ঝুঁকি প্রিমিয়ামকে কেএম মাইনাস আর এফ বলা হয়, এটাকে একত্রিত মান। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, ঝুঁকি মুক্ত আয়ের হার, এটাকে আর এফ বলা হয়, শুধু আর এফ। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্নের অপর একটা নাম আছে ট্রেজারি বিল রেট। ট্রেজারি বিল রেটকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন একই কথা বলা হয়। পরে বলা হয়েছে রেট অফ রিটার্ন অন মার্কেট। এই যে দেখো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট বা রেট অফ রিটার্ন অন মার্কেট, প্রত্যাশিত বাজারের আয় হার, এটাকে আমরা কেএম বলি। তবে এটাকে অনেকগুলো ইন্ডেক্স অনুযায়ী মানে ফিনান্সের বিভিন্ন মডেল অনুযায়ী এটাকে বিভিন্ন নামে ডাকে। একটাকে কোনো সময় বলা হয় কেএম, কোনো সময় বলা হয় ইআরএম, কোনো সময় হলো আরবারএম, মানে এটার বিকল্প নাম হতে পারে। তবে আমরা শিখবো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা রেট অফ রিটার্ন অন মার্কেট লেখা থাকলে অবশ্যই কেএম ধরবো এটাকে। বিটা কোএফিসিয়েন্টকে বিটা সহগ বিটা দ্বারা প্রকাশ করে, একটা গ্রিক শব্দ বিটা, ওই যে সিগমা যেমন গ্রিক শব্দ এরকম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট, দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন মার্কেট, বাজারের আদর্শ বিচ্যুতি, এটাকে আমরা সিগমা এম দ্বারা প্রকাশ করি। এই সিগমা এম ছাড়া সিগমা পি নামে আর একটা ওয়ার্ড আছে, সেটা এখানে লেখা হয়নি। ও আচ্ছা, সিগমা পি আছে তো উপরে, আছে 4 নম্বরে। আমাদেরকে অঙ্ক শিখতে হলে শুরুতেই কি করতে হবে, এই 12টা ফুল মিনিং এর এই সংক্ষিপ্ত ভাষণটা জানতে হবে। এটা ছাড়া এই চ্যাপ্টারটা একটু কষ্ট হয়ে যাবে। তবে অনেক সহজ চ্যাপ্টার। আমি অঙ্ক করানো শুরু করি, দেখবে একবার করাইলে সেকেন্ড বার তোমাদের আর করানোর দরকার নেই। চলো আমরা যে অঙ্ক করতেছিলাম সেখানে আবার ফেরত যাই। আমরা করতেছিলাম 24 নাম্বার অঙ্ক। হ্যাঁ, অল্প অঙ্ক করাবো, বেশি না। দেখবা 10-12টা অঙ্ক করাবো এই অধ্যায়, দেখবা সব অঙ্ক পারতেছে, বানায় বানায় সব করে লাই। তারপর 10-12টা সিমিলার অঙ্ক এখন আর করাবো না।
আমরা প্রথমে যে অঙ্কটা করতেছি এটা খুব ভালো করে শিখে রাখবা। 24 নম্বর অঙ্ক করতেছি আমরা। তাহলে প্রথমেই আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান করব, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট, মানে কে এম বাই করতে বলছে। কে এম বাই করব, এই অঙ্কতে আগে আমরা একটা টেবিলের মাধ্যমে টোটাল রিটার্নটা বের করে নিব। তোমরা কাজ করো আমার সাথে, একটা ছক আঁকো এরকম, এই যে আমি যেরকম করতেছি এমন একটা ছক আঁকো। এখানে ইনিশিয়াল আছে হলো কয়টা, শেয়ার আছে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর চারটা শেয়ার আছে। তাহলে আমরা এটা কাজ করতে পারি, পাঁচটা ভাগে ভাগ করতে পারি। এক, দুই, তিন, চার, পাঁচ, চারটা টোটাল লেখার জন্য একটা পাঁচটা। প্রথমে হলো নামগুলো লিখবো, সেটার জন্য এখানে আমরা একটা ঘর দেব, এটা হলো ইকুইটির নাম। তারপরে লিখবো হলো মার্কেট প্রাইস বছরের শেষে, অর্থাৎ সেলিং প্রাইস। তারপরে আমরা লিখবো হলো ইনিশিয়াল প্রাইস। তারপরে লিখবো ক্যাপিটাল গেইন। তারপরে লিখবো ডিভিডেন্ড। তারপরে লিখবো টোটাল রিটার্ন। শেষে হলো টোটাল রিটার্ন। আর একটু বড় করে নেই এখানে। ছকের উপরে লিখবো ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন। টোটাল রিটার্ন, ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন। এই ছকে তোমরা একটু সাইডে লেখা রাখো, মনে রাখবা, এটা মনে রাখার জন্য একটা নোট লেখা রাখো। নোট, প্রথম যেটা সেটা হলো ইনিশিয়াল প্রাইস বা পারচেস প্রাইস। আর একটা নাম হলো বিগিনিং ভ্যালু। এগুলোকে সংক্ষেপে P1 বলা, P0 বলা হয়, পি নট। এই তিনটা ওয়ার্ড এক কথা। এখানে ইনিশিয়াল লেখা আছে, পরীক্ষায় ইনিশিয়াল থাকবে এমন তো কোনো কথা নাই। বিগিনিং ভ্যালু থাকতে পারে, পারচেস প্রাইস থাকতে পারে। আরেকটা জানা দরকার, মার্কেট প্রাইস বা সেলিং প্রাইস। আর একটা হলো ইন্ডিং ভ্যালু। এটাকে আমরা P1 দ্বারা প্রকাশ করি। আর ডিভিডেন্ডকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডিভিডেন্ডকে আমরা D1 দ্বারা প্রকাশ করি বা D0 দ্বারা প্রকাশ করি। এটুকু একটু লেখা রেখো এই অঙ্ক শেখার জন্য, কারণ বিকল্প নামগুলো পরীক্ষায় দিয়ে দিতে পারে। বিগিনিং ভ্যালু দিল, এন্ডিং ভ্যালু দিল, আর অঙ্ক একটা এরকম দিল কিন্তু কইলো কমন পড়ে নাই, তাহলে তো ঝামেলা। বললো পারচেস প্রাইস, সেলিং প্রাইস, তখনও একই সমস্যা হইতে পারে। এই জন্য আমরা এটার বিকল্প নামগুলো মনে রাখবো। এখন আমাদের কাজ হলো, এখানে হলো ইকুইটি, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের মধ্যে প্রথমে আছে সাহা সিমেন্ট। আমি তো পুরাটা লিখবো না, সাহা সিমেন্ট প্রথমটা। তারপরে ফ্রেশ স্টিল, ফ্রেশ স্টিল। তারপরে কাবের ড্রাই সেল। তারপরে আসলো বিডি ফুড। শেষে লিখবো টোটাল। সংক্ষিপ্ত ভাষণ গুলো আমি এখানে লিখবো, কারণ আমি তো ব্যাখ্যা এখানে লিখেই দিছি। এটা P1, এটা হলো P0, এটা হলো D1। তারপরে D1 না লিখে এটাকে লিখে এরকম আগে, ক্যাপিটাল গেইন। এটাকে P1 মাইনাস P0 বলে।
আচ্ছা, এটা হলো D1, শেষে বলটা হলো টোটাল রিটার্ন। টোটাল রিটার্নটা কেমনে হয় এটা মনে রাখবা, ক্যাপিটাল গেইন প্লাস D1। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ক্যাপিটাল গেইন প্লাস D1। এখন এইটাকে এভাবে না লেখা, কেউ যদি এভাবে লিখে যে এটাকে P1 মাইনাস P0 প্লাস D1 হইলো, আমাদের কোনো আপত্তি নাই, লিখতেই পারি আমরা এরকম। এটুকু একটু লিখে দিলাম। ডিরেক্টলি পরীক্ষায়, যেমন এখানে এটা পরীক্ষায় তোমরা কি করতে পারো, ডিরেক্ট এভাবে লিখতে পারো। লেখা তো আশা করি সবার হয়েছে, তাহলে আমি হচ্ছে ডিরেক্ট লেখাই। এখানে আমরা চাইলে এভাবে লিখতে পারি P1 মাইনাস P0, লিখতেই পারি। আচ্ছা, তারপর D1 আর টোটাল রিটার্ন হলো এটা। চলো এবার মানগুলা বসাই। বলো P1 এর মান কত? P1 এর মান 50, তারপরে হলো 60, তারপর হলো 135 আর 1005। আমরা প্রথম ক্লাস তো বেশি একটা চাপ দিব না, একটা বা দুইটা অঙ্ক করেই শেষ করব। নেক্সট ক্লাসে দেখবো অর্ধেক করে লেছি, পরের ক্লাসে চ্যাপ্টার শেষ। আমাদের টার্গেটই হলো 6টা চ্যাপ্টার শেষ করুম। একটা চ্যাপ্টার তো করছি, আর 6টা করুম। এই 7টা করলে সব কমন করে যাবে ইনশাল্লাহ। আর যদি সময় পাই 8টায় 8টাই করুম। আর অষ্টম অধ্যায় থেকে আমি একটা করামো, একটাই আইব ইনশাল্লাহ, গ্যারান্টি। একটা করামো, একটাই আইব। আচ্ছা, এরপরে হলো ইনিশিয়াল প্রাইস মানে P1, এটার মানগুলো কত? 25, তারপরে হলো 35, 45, আর শেষে হলো 1000। এটা লিখছে P1 মাইনাস P0, মানে হলো ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। তার মানে বিয়োগ ফল 25, এটা বিয়োগ করলো 25, এটা বিয়োগ করলে, হেতে বিয়োগ করলে কত হয়? 90। রাইট, 90 হয়। 45, 90। আর এটা বিয়োগ করলে হয় 5। এবার ডি এর মানগুলো কত? ডি এর মানগুলো হলো এটা 2, পরেরটা 2, পরেরটাও 2, এটা হলো 140। চলো শেষের ঘরটা, শেষের ঘরটা হলো এই দুইটা ঘর যোগ, এই দুইটা ঘর যোগ শেষের ঘরটা। তাহলে এটা যোগ করলে 27, পরেরটাও 27, এটা 92, এটা 145। আমাদের কাজ হলো এটা যোগ করা, আর এই ইনিশিয়াল প্রাইস P0 যোগ করা। তো আমি প্রথমে এটা যোগ করি, এইটা যোগ করে দিতে হবে। 25 যোগ 35 যোগ 45 যোগ 1000, এটার অ্যান্সার 1105। আর এখানে 27 যোগ 27 যোগ 92 যোগ 145, এটার অ্যান্সার 291। এটা হলো আমাদের ই ছিল। এখন রিকোয়ারমেন্ট 1 যেটা চাইছে, লিখি রিকোয়ারমেন্ট 1, ওই নো। প্রশ্নে বলেই দিছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, যেটাকে আমরা সংক্ষেপে কেএম বলি। এই যে দেখো, এটাকে সংক্ষেপে আমরা কেএম বলি। এই কেএম এর জন্য সূত্র হলো উপরে টোটাল রিটার্ন আর নিচে হলো টোটাল ইনিশিয়াল প্রাইস গুণন 100। এটা হলো এটার সূত্র। এখন মান বসালে অ্যান্সার চলে আসবো। এই হলো টোটাল রিটার্ন 291, ইনিশিয়াল প্রাইস হলো এই যে 1105 ইন্টু 100। চলো ক্যালকুলেট করি, অ্যান্সার হবে 291 ভাগ 1105 ইন্টু 100, এটার অ্যান্সার 26.33%। এই হলো এটার অ্যান্সার, 26.33%। আমাদের কেএম বের হয়ে গেল। কেএম এর একটাই সূত্র এটা, তবে মনে রাখো কেএম কে আরো অনেক ভাবে লেখা যায়। কেএম কে কেউ লিখবে এরকম ERM, আবার কেউ এটা না লিখে এটা লিখবে R/M, R/M, এভাবে লিখবে। মনে রাখবা এটাকে জেসন ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে, সেখানে আমরা R/M লিখে
আর এই কেএম শব্দটা লেখে সিএপিএম মডেল অনুযায়ী। এটা লিখি আমরা সিএপিএম মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ইআরএম লিখি, ইয়ার টেলর ইন্ডেক্স, টেনর ইন্ডেক্সে ইআরএম লিখি। একই কথার বিভিন্ন নাম আছে, শার্প ইন্ডেক্স, এরকম বিভিন্ন অনেকগুলো আছে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1টা করলাম। চলো আমরা রিকোয়ারমেন্ট 2 তে যাব। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 তে যেটা বলা হয়েছে, বলছে এক্সপেক্টেড রিটার্নের সংক্ষেপে এক্সপেক্টেড এর ই লিখবা, রিটার্নের আর, তার মানে ইয়ার ফর ইচ, প্রত্যেকটা সিকিউরিটিজ মানে শাহ সিমেন্ট, ফ্রেশ স্টিল থেকে শুরু করে সবগুলোর ইয়ার বাই করতে বলছে। চলো তাহলে আমরা এখন সবগুলোর ইয়ার করি। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ার্ড 2, ওই নো ইয়ার সমান, এটা সূত্র হলো আরএফ প্লাস বিটা কেএম মাইনাস আরএফ। এখন কোম্পানি যেহেতু অনেকগুলো, প্রথমটা হলো সাহা সিমেন্ট এলটিডি, এটা লিখলাম। ই আর সমান মান বসায় দিব। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ছকের নিচে দেওয়া আছে 14%, এটা হলো 0.14। বিটার মান প্রশ্নে বলে দিছে শাহ সিমেন্টের 0.8। কেএম আমরা এই যে বাই করছি, কেএম 0.6332633। আর আরএম কত, এই আরএফ কত, সেটা হলো 14, এটা হলো 0.14। এতটুকুর ক্যালকুলেশন করে একবারে তোমরা 2 লাইন পরে একবারে অ্যান্সার করে নেবে, কোনো সমস্যা নেই। 0.2633 মাইনাস 0.14, 0.2633 মাইনাস 0.14 ইন্টু 0.08 না 80, এটার আনসার আসে 0.098। আর না লিখলাম 6 আছে, আচ্ছা আরেকটা দিই 6। এখন আবার আমরা যোগ করব, যোগ 0.10, এটা করার পরে অ্যান্সার হলো 0.2386। আমরা সবসময় কি করব, এটাকে 100 দ্বারা গুণ করব, গুণ করে অ্যান্সার লিখে দিব। এটার অ্যান্সার হলো 23.86%। এটা হলো সাহা সিমেন্টেরটা বের করলাম। এখন এইরকম করে প্রত্যেকটার বাই করতে হইব। এখন আমার কথা হইলো বাকি যে কয়টা আছে, যে ফ্রেশ স্টিল, কাবির ড্রাই সেল, বিডি ফুড, ওগুলো যে আমি করব, শুধু কি পরিবর্তন হবে জানো, এই যে বিটা, এইটা শুধু দেখে দেখা কোশ্চেন থেকে এইখানে পরিবর্তন করবার, বাকিগুলো সেম, বাকিগুলোর কোনো পরিবর্তন হবে না। আমি চলো আরেকটা দেখাই। শাহ সিমেন্টের পরে যেটা আছে ফ্রেশ স্টিল, এই ফ্রেশ স্টিল, এটার জন্য আরেকবার দেখাই। আমরা লিখলাম ফ্রেশ স্টিল এলটিডি ইআর। কি করব, এটা সেম ভাবে লিখবো, আর সূত্র আর লিখবো না। বিটার মানটা শুধু সব থেকে পরিবর্তন করে দিব, এটা হলো 0.70, এটার মান 0.233 মাইনাস 0.14। সমাধান তোমাদের কাছে, তোমরা নিজেরা করে লিখবা। এটা বিয়োগ করে গুণ, তারপরে যোগ, একবারে অ্যান্সার শেষ। তারপর হলো কাবির ড্রাই সেল লিমিটেড ইআর সমান 0.14, 0.50, 0.2633 মাইনাস 0.14 শেষ। লাস্ট যেটা আছে সেটা হলো বিডি ফুড এলটিডি, এটার জন্য আমরা করব ইয়ার 0.14 প্লাস, এটার মান হলো 0.99, এখানে হলো 0.2633 মাইনাস 0.14। এখন এগুলার অ্যান্সার তোমরা পারবা। এই অঙ্কটা শেষ, এই অঙ্কটা আমাদের কমপ্লিট।
আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। সামনের দিকে আমরা আরো কিছু অঙ্ক করব, চলো এটা বুঝলাম আমরা। এটা তোলা হয়ে গেলে আমাকে আওয়াজ দিও। একটা বড় অঙ্ক শেখানো হইলো আজকে। এগুলো পার্ট সিতে আসবে, কখনো যে এই অঙ্কটাকে স্টার দিয়ে রাখো কিন্তু, হ্যাঁ। এগুলো পরিবর্তন পরিবর্তন করে একটু আসবে, কিন্তু এরকমেরই স্যার, কাঠামোটা এরকমই থাকবে, হ্যাঁ। স্যার শাহ সিমেন্টের এই যে 0.0986 এটা কিভাবে বের হয়েছিল? সহাসিমেন্টনি হয়েছিল, এই যে এটা 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 জি স্যার। এটা এটা বিয়োগ করে অ্যান্সার হয়েছে, এটাকে গুণ, এটা ও থেকে এটা বিয়োগ আচ্ছা করে যে আচ্ছা এটা হয়েছে এর সাথে এটা গুণ। একই রকম ভাবে আচ্ছা। এইটা এটা বিয়োগ করে ব্র্যাকেটটা বিয়োগ করে গুণ করবা, তাহলে অ্যান্সার এসে পড়বে। আচ্ছা, এখন আমরা এটা 24 করলাম, চলো আমরা 22 নাম্বার অঙ্কের দিকে যাবো। 22 নাম্বার অঙ্ক কি বলছে, আমরা একদিনে অনেক চাপ দিব না, আমরা সব গ্যাঞ্জাম অঙ্ক একসাথে শিখবো না, আমরা এমন ভাবে শিখবো যাতে একবার করার পরে দ্বিতীয়বার আর করতে না হয়, এমন ভাবে আমরা চেষ্টা করব। আমরা আর দুই একটা অঙ্ক একটু দেখে তারপরে আজকের ক্লাস শেষ করে দিব, আগামী ক্লাসে আবার নতুন অঙ্ক করব। তোমার কাছে কি পেই নাই, ওই যে শীট নাই মিথিলার কাছে? ম্যাথের পিক চাচ্ছ যে মিথিলার কাছে থাকার কথা তো। স্যার শীট আছে, মানে আপনি মাত্র যেটা করাইছেন আমার নেটওয়ার্ক ডিস্ট্রাকশন ভোলা দেখা যাইতেছে, এর জন্য আমার স্ক্রিনটা দিতে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা খেয়াল করো, তাহলে দেখো, এখন 22 করব, 22 কি ঘোলা দেখো তো। দেখো পাঠায় দিছি। 22 নাম্বার বলা হয়েছে কি দেখো, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর এফ এর মান 7%, রেট অফ রিটার্ন অন মার্কেট, রেট অফ রিটার্ন অন মার্কেট কিয়াম এর মান 13%, বিটার মান হলো 0.65, এটা বলা হয়েছে বিটার মান, হ্যাঁ। বিটার মান হলো 0.65। এরপর বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন অন দ্য বেস অফ সিএপিএম, সিএপিএম মডেল অনুযায়ী এক্সপেক্টেড রিটার্ন মানে ইয়ার কত। আবার বলছে ইফ দ্য অ্যানাদার স্টক, অন্য একটা স্টকের দ্য এক্সপেক্টেড রিটার্ন যদি ইয়ার 25% হয়, তাহলে হোয়াট উইল বি দ্য বিটা বি, তখন বিটার পরিমাণ কত, অর্থাৎ বিটার সহগ কত সেটা বাই করতে বলছে। ছোট অঙ্ক আমরা করে, দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, ছোট তার ভিতরে দুইটা চাইছে। প্রথমে চাইছে ইয়ার, তাহলে আমরা লিখবো উই নো ইয়ার সমান আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। এখন আর এফ দেওয়া আছে কয় পার্সেন্ট, 7%, 0.07। বিটার মান 7% কে ভাঙায় লিখছি, তোমার যদি ভাঙাইতে না ইচ্ছা করে কোনো সমস্যা নাই, না ভাঙাইয়া অঙ্ক করা যাবে। এটার মান আছে 0.65, কে এম এর মান প্রশ্নে বলে দিছে 13%, 0.13 মাইনাস 0.07। এখন 0.07 আর এইটুকু ক্যালকুলেশন করব, 0.13 মাইনাস 0.07 ইন্টু 0.65, এটার অ্যান্সার আসে 0.039 প্লাস 0.07, এটা করার পরে অ্যান্সার আসে 0.109। অর লিখে ইন্টু 100, 100 দ্বারা গুণ করে 10.9%, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার এটার। তারপরে আবার কি বলছে, বলছে অন্য একটা স্টকের যদি ইয়ার দেওয়া থাকে, ইয়ার দেওয়া আছে
আর এই ভদ্রলোকরে বাই করতে বলছে। তাহলে আবার আমরা লিখি অ্যাগেন ইয়ার সমান আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। এখন আমরা যেটা করব মানগুলো বসায় দিব। এটার মান দেয়া দিছে প্রশ্নে, সেটা বলছে 25%। তাহলে ইয়ার এর জায়গায় লিখবো 25, আর এফ তো সেম থাকবে, বিটাটা বের করতে বলছে, কেএম হলো 1307। এখন আমরা কি করব, এটাকে বিয়োগ করে এই পাশে নিয়ে আসবো, 0.25 মাইনাস, এটা প্লাসে আছে, মাইনাস করে এই পাশে নিয়ে আসবো 0.07। আর এটা বিয়োগ করলে 0.13 মাইনাস 0.07, এটার অ্যান্সার হলো 0.06 বিটা। চলো পরের লাইনে আমরা সাইড চেঞ্জ করে ফেলি, 0.06 বিটা। আর এটা বিয়োগ করে দিব, 0.25 মাইনাস 0.07 বিয়োগ করলে হয় 0.18। পরের লাইনে যে কাজটা করব সেটা হলো বিটাকে রেখে ভাগ করে দিব, উপরে 0.18 আর নিচে হলো 0.06। সুতরাং বিটা সমান ভাগ 0.06, এটার অ্যান্সার 3। এটার অ্যান্সার, এটার অ্যান্সার হলো 3। এখন এটা হইলো, তারপরে তোমরা 21 পারো, 21 নিজেরাই পারবা না, 21 একটু ঝামেলা আছে। এটা হইলো, চলো তারপরে 21 নম্বর, আশা করি তুলছো তোমরা। 21 নম্বরে যা বলছে সেটা একটু খেয়াল করি। RFL company has the beta 1.6, বিটার মান 1.6, the risk free rate of return এই যে RF এর মান বলছে 8%, and risk premium, তোমরা এই রিস্ক প্রিমিয়ামকে আন্ডারলাইন করে রাখো। রিস্ক প্রিমিয়াম মানে হলো এই যে ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদেরকে একত্রে রিস্ক প্রিমিয়াম বলে। রিস্ক প্রিমিয়াম 6%। তাহলে বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ কমন স্টক ইউজিং দ্য সিএপিএম, এটা বাই করতে বলছে। চলো আমরা 21 নাম্বারটা করাই দিই। ওই নো ইয়ার, কস্ট অফ কমন স্টক মানে হলো ইয়ার, এটা সূত্র হলো আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ, এটা হলো সূত্র। এখন আমরা কি করব, এটার মধ্যে মান বসাই দিব। এখন আর এফ এর মান কত, সেটা হলো 8% মানে 0.8, বিটার মান কত 1.6, এখন কে এম মাইনাস আর এফ দেওয়া আছে 6%, 0.06। মনে রাখো রিস্ক প্রিমিয়াম মানেই হলো কে এম মাইনাস আর এফ, মনে রাখো RISK রিস্ক প্রিমিয়াম, PREMIUM, এটার মানেই হলো কে এম মাইনাস আর এফ, এটাকে একত্রে রিস্ক প্রিমিয়াম বলে। এখন আমরা কি করব, এটুকু গুণ করব, যোগ করব, অ্যান্সার হয়ে যাবে। 1.6 ইন্টু 0.6 প্লাস 0.8, এটার অ্যান্সার হলো 0.176, অর লিখে 100 দ্বারা গুণ করলে এটা অ্যান্সার। আমরা 3টা অঙ্ক শিখলাম, এক প্যাটার্নের অঙ্কর কিছু অংশ দেখাইলাম। আমরা এই চ্যাপ্টারে 2টা মডেলের অঙ্ক শিখতে পারবো, একটা হলো সিএপিএম, আজকে আমরা যা করছি CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আমরা এখানে 2টা মডেলের অঙ্ক করব, একটা হলো SML, ক্যাপিটাল মার্কেট লাইন। এটা ছাড়া আরো অনেক মডেল আছে কিন্তু ওগুলো লাগবে না। আচ্ছা এইটুকু হয়েছে, আশা করি তোমরা যতটুকু বুঝছো এতটুকু কইরো, এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আগামী ক্লাসে এই চ্যাপ্টারের 50 মানে 90% অঙ্ক শেষ করে দিব। এর পরের ক্লাসে নতুন চ্যাপ্টারে চলে যাব, প্রায় শেষ হয়ে যাবে। 10% আজকে আমরা আগায় রাখছি, নেক্সট ক্লাসে দেখবা প্রায় শেষ করে ফেলছি। ঠিক আছে, তোমরা তো এমনিই 3 দিন অনেক বেশি সময় হয়, তোমরা এখন পড়তে বসবা না, এটা কখনোই কইরো না। এখন ক্লাস শেষে পারলে গোসল টোসল কইরা, পারলে গোসল করে লাগবে, গোসল করে ঘুমায় যাইবা। ঘুমাইয়া যে কাজটা করো একদম অ্যালার্ম দিয়ে রাখবা,
5টা বাজে ঘুমের তুইটা পড়া শুরু করো। তোমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ে সব রিকভারি করতে পারবা। কিন্তু বোকার মতো যদি এই যে এত বড় একটা ক্লাস করার পরে এখন যদি পড়তে বসো, না তুমি শিখতে পারবা না, তোমার হবে, তোমার মাথা গরম হয়ে যাবে এমনি। এই সময় পড়তে না বসা তোমরা এই সময় ঘুমাইও। ঠিক আছে, আগামী ক্লাসে টাইমলি জয়েন করো সবাই। স্যার রেকর্ডেড ক্লাসটা একটু দিয়ে দিয়ে। হ্যাঁ, রেকর্ড সেভ হইতে লাগে 1 ঘন্টা, তারপরে দিতে হবে। বুঝি নাই স্যার। রেকর্ডটা সেভ হইতেই 1 ঘন্টা লাগবে। আমি তো মনে করো 7টা বাজে যে ক্লাস শুরু করছি না, ওই সব ক্লাস একসাথে রেকর্ড হবে, তারপরে আমি আপলোড করে দিতে পারবো। ঠিক আছে, দিয়ে দিব।